মৃত্যু প্রহর লিখেছেন এইলিন হুইলার। এলিসন লিডেল একজন আত্মপ্রতিষ্ঠিত মানুষ, ইংরেজিতে যাকে বলে সেলফ মেড ম্যান, এবং নিজের কাজ নিয়ে তার অহংকারও কম নয়। অনেক ছানাপোনার বৃহৎ এবং দরিদ্র একটি শ্রমিক পরিবারে তার জন্ম, তবে শীঘ্রই সে পরিবারের মায়া থেকে বেরিয়ে এসে ইলেকট্রনিক্সের লাইনে নিজের প্রতিভার স্ফুরণ ঘটাতে সক্ষম হলো এবং কঠোর পরিশ্রম করার ক্ষমতা ও যে কোনো বাধা গুঁড়িয়ে দেওয়ার অদম্য মনোবলের সাহায্যে প্রকল্পে পা দেওয়ার আগেই সে অত্যন্ত লাভজনক একটি ব্যবসার মালিক হয়ে উঠল। কিনে ফেলল দামি আসবাবসহ সুন্দর একটি বাড়ি, লেটেস্ট মডেলের গাড়ি। দেশের বাইরেও তার সম্পত্তির পরিমাণ কম নয় এবং তার সাফল্যের আকাশে অর্থনৈতিক মন্দার কালো মেঘ কখনো ছায়া ফেলবার সুযোগ পেল না। এ বয়সে অনেক পুরুষই তাদের অর্জন নিয়ে সন্তুষ্ট থাকে, কিন্তু এলিসন তাদের মতো নয়। সম্পদ অর্জন এবং বৃদ্ধির সুখ সে উপভোগ করেছে। এখন জীবনের কাছ থেকে দুটি ঝলমলে পুরস্কারের প্রত্যাশা করছে এলিসন, যে কোনো ধরনের সামাজিক স্বীকৃতি বা সম্মাননা এবং একজন উত্তরাধিকার। তবে দুটোর সামনেই বাধা হয়ে দাঁড়িয়ে আছে তার স্ত্রী ডুলসি। এলিসনের সামাজিক উচ্চাকাঙ্ক্ষায় কখনো অনুপ্রেরণা যোগায়নি ডুলসি। তার সঙ্গে ব্যবসায়িক কোনো বিষয় নিয়ে আলোচনা করাই বৃথা। নিজের সংসার ছাড়া আর কিচ্ছু বোঝে না ডুলসি, বুঝতে চায়ও না বোধহয়। তাকে এলিসনের রক্ত মাংসের রোবটের বেশি কিছু মনে হয় না। যদিও ডুলসি তাকে যথেষ্ট ভালোবাসে, কিন্তু এলিসন তাকে আর ভালোবাসে না। সামাজিক মানমর্যাদা বাড়াতে ডুলসি তার কোনো কাজেই আসবে না বুঝতে পেরে এলিসন তার স্ত্রীকে শীঘ্রই নিজের জীবন থেকে চিরতরে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু ডুলসি বুড়িয়ে গেছে, তার কাছ থেকে সন্তান উপহার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কাজেই আকাশের কাজী একটা বুড়ি মানুষকে নিয়ে ঘর সংসার করার কথা ভাবতেই পারে না এলিসন। আর আসল কথা হলো, তার সঙ্গে পরিচয় হয়েছে ভায়োলেটের। 30 বছরের এই অপূর্ব সুন্দরী ফরাসি নারীটি তারই এক মৃত ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বীর বিধবা স্ত্রী। ভায়োলেটকে দেখা মাত্র এলিসনের মনে হয়েছিল এতদিনে সে খুঁজে পেয়েছে তার প্রকৃত পার্টনারকে। ভায়োলেট ধনী তো বটেই, তার চেহারা, আভিজাত্য, ব্যবসায়িক ধীশক্তি সবকিছুই তার প্রতি দারুণ আকৃষ্ট করে তোলে এলিসনকে। স্ত্রী হিসেবে যা দারুণ মানাবে ভায়োলেটকে, তার সন্তানের মা হিসেবেও চমৎকার ভূমিকা পালন করতে পারবে এ নারী। এলিসন জানে, টের পেয়েছে, ভায়োলেটও তার প্রতি সমানভাবে আকৃষ্ট। বয়স 50-এর কাছাকাছি হলেও এলিসনকে 40-এর বেশি মনেই হয় না। আর তার যে কোনো বিষয় সহজভাবে লঘু হাস্যরসে মেনে নেয়ার ক্ষমতাটিও ভায়োলেটের খুব পছন্দ। দুজনের মিলনে, বিবাহে একমাত্র অন্তরায় হয়ে আছে ম্লান, নিষ্প্রভ এবং ভোঁতা ডুলসি। ডুলসি একটা বাধা, এ বাধা দূর করতেই হবে। তবে ডুলসিকে এক সময় প্রয়োজন হতো এলিসনের। 25 বছর আগে বিয়ের সময় সে নিতান্তই লেসলি সিডনি নরম্যান ওরফে লিডল ছিল। কেউ চিনত না, সহায় সম্পত্তি, টাকা পয়সা কিছুই ছিল না তার। শুধু বুকের মধ্যে ছিল আগুন, বড় হয়ে ওঠার তীব্র আকাঙ্ক্ষা। হতাশ হয়ে শীঘ্রই সে আবিষ্কার করে টাকা পয়সা ছাড়া দ্রুত উন্নতি প্রায় অসম্ভব একটি ব্যাপার। ডুলসি ছিল তার সমবয়সী, সাদামাটা চেহারার, ঘরোয়া একটি মেয়ে। ডুলসি এলিসনের প্রেমে পড়ে গিয়েছিল প্রবলভাবে। প্রথমে তার ভালোবাসা ছিল প্রতিদানহীন, কিন্তু যখন তার বিধবা মা আকস্মিক মারা যান, একমাত্র সন্তানের জন্য রেখে গিয়েছিলেন একটি বাড়ি, কিছু টাকা আর ইন্স্যুরেন্স পলিসি। তরুণ লিডল মনে করত বেচারি মাতৃহীন মেয়েটিকে সম্পদলোভীদের হাত থেকে রক্ষা করা তার নৈতিক দায়িত্ব। সে ডুলসিকে ঝট করে বিয়ে দিয়ে ফেলে। ছলচাতুরি করে মেয়েটির সমস্ত টাকা পয়সা এবং পার্থিব সম্পত্তি যৌথ নামের অ্যাকাউন্ট করে নিজের ব্যবসা ফেঁদে বসে এবং নিজের নাম বদলে এলিসন লিডল রাখে। এ নামটি তার কাছে অনেক বেশি অভিজাত মনে হয়েছিল। ব্যবসায় তরতর করে উন্নতি করছিল সে। শুরুর দিকে খুব সুখী ছিল ডুলসি, কিন্তু যখন তাদের জীবনযাত্রার মান বদলে যাচ্ছিল, উপরের দিকে উঠছিল, এ পরিবর্তনের সঙ্গে ঠিক তাল মেলাতে এবং খাপ খাওয়াতে পারছিল না সে। তার সর্বোচ্চ চাওয়া ছিল শীতের সময় 3 পিস স্যুট আর কিছু ভেলভেটের পর্দা। কিন্তু এলিসন যখন সিদ্ধান্ত নেয় তাদের ছোট্ট সুন্দর বাড়িটি ছেড়ে শহরে নামি অভিজাত এলাকার একটি বাড়িতে উঠবে,
হৃদয় ভেঙে গিয়েছিল ডুলসির। বছর যায়, ডুলসি দেখে সে সমাজ থেকে ক্রমে বিচ্যুত হয়ে পড়ছে, কারণ স্বামীর প্রাচুর্যময় লাইফস্টাইলের সঙ্গে নিজেকে কিছুতেই মানিয়ে নিতে পারছিল না। স্বামীর সোহাগ এবং ভালোবাসা থেকে ক্রমে বঞ্চিত ডুলসি মানসিক শান্তি খুঁজে নেয় খাদ্য ও পানীয়র মাঝে। সে মিষ্টি খেতে ভালোবাসত এবং মিষ্টিজাত খাদ্যগুলো বেশি বেশি গ্রহণ করার কারণে খুব দ্রুত ওজন বৃদ্ধি পেতে থাকে তার। অচিরেই তাকে বয়সে এলিসনের চেয়ে বড় দেখাচ্ছিল, কারণ ব্যায়াম আর ডায়েট কন্ট্রোলের মাধ্যমে নিজের বয়স অনেকটাই লুকিয়ে রাখা সম্ভব হচ্ছিল এলিসনের জন্য। আর এলিসনের চেয়ে তাকে বুড়ি দেখানোর হতাশায় আরও বেশি খেতে থাকে ডুলসি। বিয়ের পরে ডুলসি মা হতে চাইলেও এলিসন সবসময়ই বিরোধিতা করেছে। এলিসন ভাবত এত তরুণ বয়সে বাপ হলে তা তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবার ক্ষেত্রে বিরাট বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু এখন সে মনে করছে লিডেল সাম্রাজ্য এগিয়ে নিয়ে যেতে এর হাল সে ধরিয়ে দিয়ে যাবে তার পুত্রকে। এ কারণেই তার পিতৃত্বের স্বাদ জেগেছে এবং শখ পূরণ করার জন্য মোটেই দেরি করার পাত্র নয় এলিসন। যদি ডুলসিকে ডিভোর্স দেওয়া যেত, ডিভোর্স নিয়ে ডুলসি ডুবে থাকতো তার পছন্দের ক্রিম কেক, ড্রিঙ্কস আর রোমান্টিক উপন্যাসগুলোর মাঝে। ডুলসি জানে না তার টাকা পয়সা দিয়ে এলিসন বড়লোক হলেও ডুলসিকে সেই কাগজপত্রে নামে মাত্র পার্টনার রেখেছে। সমস্ত ক্ষমতা একাই ভোগ করছে এলিসন। তবে মনে হয় না ডুলসি তাকে ডিভোর্স দিতে রাজি হবে। আর ভায়োলেট সম্ভ্রান্ত ফরাসি ক্যাথলিক পরিবারের মেয়ে হয়ে এলিসনের স্ত্রী বর্তমান থাকা অবস্থায় কিছুতেই তাকে বিয়ে করতে রাজি হবে না। কাজেই আর কোনো উপায় রইল কি? ডুলসিকে হারাতেই হবে এলিসনের, বিপত্নিক তাকে হতেই হবে। সর্বদা সতর্ক, প্রতিটি কাজ হিসেব করে চলা এলিসন কোনোদিন কোনো ভুল পদক্ষেপ ফেলেনি। নিজের অত্যন্ত দক্ষ ইলেকট্রনিক জ্ঞান খাটিয়ে অত্যন্ত যত্নের সঙ্গে পরিকল্পনা করতে লাগলো সে কিভাবে ডুলসির কবল থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। প্রথমে ডুলসির মনে এ ধারণা ঢুকিয়ে দিতে হবে যে তাদের বাড়িতে গ্যাস লিক করেছে। সে নিশ্চয়ই গ্যাস বোর্ডকে খবর দেবে চেক করে দেখার জন্যে। তারা কিছুই পাবে না। তবে গ্যাস লিকের বিষয়ে ডুলসির মনে একটা সন্দেহের বীজ রোপণ করা যাবে। তারপর সতর্কতার সঙ্গে বাছাই করা একটি দিনে, যেদিন এলিসন নিশ্চিত থাকবে বাড়িতে থাকবে না ডুলসি, সে ছোট অথচ অত্যন্ত শক্তিশালী এক্সপ্লোসিভ চার্জ ইনস্টল করবে গ্যাস মিটারে। সেন্ট্রাল হিটিং সিস্টেমের ঘড়ির সঙ্গে জুড়ে দেবে একটি টাইমিং ডিভাইস। ওই দিন রাত 11টার সময় যাতে বিস্ফোরিত হয় বোমা, সেভাবে ফিউজ সেট করবে ডিটোনেটরের সঙ্গে। ঘরের কাজকাম সেরে বিছানায় যেতে যেতে রাত 10:15 বেজে যায় ডুলসির। সে মুহূর্তে বাড়িতে বিস্ফোরণ ঘটবে, উড়িয়ে নিয়ে যাবে সব কিছু। ওই সময় নিষ্কণ্টক অ্যালিবাই তৈরি করার জন্য অ্যালিসন থাকবে অনেক অনেক দূরে। স্বাভাবিকভাবেই ইন্স্যুরেন্সের লোকজনের কাছে ধ্বংস হওয়া বাড়ি থেকে বিস্ফোরণের কারণ খুঁজে পাবার মতো কোনো প্রমাণ থাকবে না। এলিসন অ্যামেচার নয় বলেই ভয়াবহ এ ধ্বংসযজ্ঞ থেকে যাতে কেউ বা কোনো কিছু রক্ষা না পায় সেদিকটা সে নিশ্চিত করবে। তার দিকে সন্দেহের আঙ্গুল তুলবার মতো কোনো প্রমাণ রাখবে না সে। ভাগ্য সবসময় আশ্চর্য সহায়তা করে এসেছে এলিসনকে। এবারেও তার ব্যত্যয় ঘটল না। দুটি ঘটনা ঘটল। প্রথমটি হলো সাইনাসের সমস্যাটি হঠাৎ জাগিয়ে উঠল ডুলসির। সে সর্দির কারণে কোনো কিছুর গন্ধ পাচ্ছিল না। তাই এলিসনের গ্যাস লিক হবার গল্পটি সহজেই বিশ্বাস করল। দ্রুত ফোন করল গ্যাস বোর্ডে। গ্যাস বোর্ডের একজন পরিদর্শক এসে পুরো সিস্টেমটি চেক করে দেখল এবং কোথাও কোনো সমস্যা নেই বলে জানালো। কিন্তু এলিসন কদিন পর পর ডুলসিকে বলল সে গ্যাসের কড়া গন্ধ পাচ্ছে, নিশ্চয়ই কোথাও গ্যাস ট্যাস লিক করেছে। ডুলসি আরও বারতিনেক গ্যাস ইন্সপেক্টরকে খবর দিল। প্রতিবারই লোকটি বলল কোনো গ্যাস লিক হয়নি। ডুলসির কাছে এলিসনের কথাই আইন। সে যখন গ্যাসের গন্ধ পাচ্ছে নিশ্চয়ই কোথাও গ্যাস লিক করেছে। ইন্সপেক্টরই আসলে ভুল বলছে। আজকাল ডুলসিরও মনে হতে লাগলো সে যেন কেমন গ্যাসের গন্ধ পাচ্ছে। গ্যাস লিকের আশঙ্কার কথা সে তাদের ঠিকা কাজের বুয়া মিসেস হ্যালিডেকেও বলল। দ্বিতীয়বার অ্যালিসনের ভাগ্য সহায়তা করল ডুলসির কিছু অভ্যাসকে আশ্রয় করে। প্রতি বৃহস্পতিবার সে তার কাজিন ডোরিসের বাড়ি বেড়াতে যায়। ডোরিসের বাড়ি মাইল 10 দূরে।
ছোট্ট গাড়িটিতে চড়ে ডুলসি কাঁটায় কাঁটায় সকাল 10টায় রওনা হয়ে যায় কাজিনের বাড়ির উদ্দেশ্যে এবং ঠিক রাত 10টার সময় নিজের বাসায় ফেরে। ফিরে এসে সে হট চকলেট এবং কাস্টার্ড ক্রিম খেয়ে ঘুমের বড়ি গিলে রোমান্টিক কোনো উপন্যাস নিয়ে শুয়ে পড়ে বিছানায়। পরিকল্পনা মাফিক কাজ করার সুযোগটা মিলে গেল বৃহস্পতিবারের এক সন্ধ্যায়। পার্শ্ববর্তী একটি শহরে একটি গুরুত্বপূর্ণ ডিনারে দাওয়াত পেল এলিসন। সব কেমন খাপে খাপে মিলে যাচ্ছিল। এর চেয়ে দারুণ বন্দোবস্ত আর কি হতে পারে। মিসেস হ্যালিডেকে শুনিয়ে শুনিয়ে বেশ কয়েকবার ডুলসিকে তার সঙ্গে ডিনারে যেতে অনুরোধ করেছে অ্যালিসন। প্রলোভন দেখিয়েছে শুধুমাত্র ওই অনুষ্ঠানের জন্য নতুন ইভিনিং গাউন কিনে দেবে। যেমনটি অনুমান করেছিল তাই ঘটেছে। সামাজিক অনুষ্ঠানে হাজিরা দিতে বরাবরই বিমুখ ডুলসি এবারেও স্বামীর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কারণ ডোরিসকে সে হতাশ করতে পারবে না। ডোরিসের বাড়ি না গেলে খুবই কষ্ট পাবে তার কাজিন। ডুলসির কাণ্ড দেখে যারপরনায় বিরক্ত মিসেস হ্যালিডে। ভেবেছে কি অদ্ভুত মানুষ এই মিসেস লিডল। মিসেস হ্যালিডে জীবনেও এরকম সুযোগ হারাতো না। নভেম্বরের শেষ সপ্তাহের ওই বৃহস্পতিবারে, সেদিন বেশ ঠান্ডা পড়েছে। ওই দিনই ডিনারের দাওয়াতে যাবে এলিসন। সে শেষ বিকেলে অফিস থেকে শূন্য বাড়িতে ফিরে এসে কাজ শুরু করে দিল। সব কিছুই ঠিকঠাক মতো করলো অ্যালিসন। তবে একজন পারফেকশনিস্ট বলে প্রতিটি জিনিস ডাবল চেক করে দেখল। কথা বলা ঘড়িটিতে বারবার চোখ বুলিয়ে নিল। 11টা বাজলেই বুম। জামা কাপড় পরে শেষবারের মতো ঘরের চারপাশে চোখ বুলালো অ্যালিসন। সে ফিরে আসার পরে এ বাড়িটির আর কোনো অস্তিত্ব থাকবে না। বাড়ি নিয়ে তার মধ্যে কোনো আবেগ কাজ করছে না এবং আফসোসও নেই। এখন সব কিছু আবার নতুন করে শুরু করার সময়। খুবই জমকালো ডিনার পার্টি। অন্য সময় হলে দারুণ উপভোগ করত অ্যালিসন, কিন্তু আজ রাতে তার মন পড়ে রয়েছে ঘটনাস্থলে। রাত 11টার সময় সে কল্পনায় বিস্ফোরণের আওয়াজ পর্যন্ত শুনতে পেল। তবে স্নায়ুর উপর দুর্দান্ত নিয়ন্ত্রণ রয়েছে বলে তার বাইরের মার্জিত আচরণ দেখে কারো বোঝার জো নেই ভেতরের মানুষটা কীরকম উৎকণ্ঠায় অস্থির আর উত্তেজনায় অধীর। রাত 12:50 গাড়ি নিয়ে নিজের মহল্লার রাস্তায় প্রবেশ করল অ্যালিসন। নরক গুলজার হয়ে থাকা দৃশ্যটি দেখার জন্যে মনে মনে প্রস্তুত। সে দেখবে দমকল বাহিনীর গাড়ি, অ্যাম্বুলেন্স, পুলিশ তার অপেক্ষায় ভয়ঙ্কর সংবাদটি দেওয়ার জন্য উৎসুক দর্শক। ডিজাস্টার পরবর্তী যেমনটি ঘটে থাকে আর কি। কিন্তু সুপ্রশস্ত রাস্তাটি সম্পূর্ণ নির্জন, শীতল, তারাজলা আকাশের নিচে এভিনিউর বৃহদায়তনের ছাড়া ছাড়া বাড়িগুলো চুপচাপ নিদ্রা যাচ্ছে। ওর নিজের বাড়িটি অন্ধকার এবং অক্ষত। বাড়ির ভেতরে অ্যালিসন যেমনটি দেখে গিয়েছিল সব কিছু তেমনটি রয়েছে। হতভম্ব হয়ে সে এক ছুটে দোতলায় ডুলসির রুমে চলে এলো। খালি ঘর, বিছানায় কেউ শোয়নি। জীবনে এই প্রথম একেবারে বোকা বনে গেল এলিসন। ঘটনা কি? ভোজকটটা লাগলো কোথায়? হলঘরে ফিরে এসেছে এলিসন। বেজে উঠল ফোন। ডুলসি বাড়ি ফিরতে পারেনি বলে ক্ষমা চেয়ে ব্যাখ্যা দিল সে। বাড়ি ফেরার সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে ডোরিস আর তাকে বেরোতে দেয়নি। তার সঙ্গে রাতটা কাটাতে বলে। কেন ইলেকট্রিসিটি ফেল হবার কথা এলিসন জানে না? 20 মাইল এলাকা জুড়ে 2 ঘন্টার জন্যে বিদ্যুৎ চলে গিয়েছিল। আবার মাফ চাইল ডুলসি। বলল সকাল হলেই সে বাসায় ফিরে এলিসনের জন্যে নাস্তা বানিয়ে দেবে। শুভরাত্রি জানিয়ে লাইন কেটে দিল সে। মন্থর গতিতে রিসিভার নামিয়ে রাখল এলিসন। ইলেকট্রিসিটি ফেল? হঠাৎ ব্যাপারটার মাঝে যা বুঝতে পেরে ভয়ে গোটা শরীর কেঁপে উঠল ওর। দেয়ালে ঝুলানো বৈদ্যুতিক ঘড়িটির দিকে তাকালো। দ্বিতীয় কাঁটাটি 11টার ঘরের দিকে টিকটিক শব্দে এগিয়ে যাচ্ছে। এক্ষুনি ছুঁয়ে ফেলবে। প্রচণ্ড আতঙ্ক নিয়ে সদর দরজার দিকে ছুটল অ্যালিসন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। এত সাবধানে করা পরিকল্পনা মাফিকই কাজ করল ইলেকট্রিক ঘড়ির বোমা। 11টা বাজার সঙ্গে সঙ্গে ভয়াবহ বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে গেল অ্যালিসনের বাড়ি, অ্যালিসনকে সহ। জীবনের প্রথম এবং শেষ ভুলটার খেসারত এভাবেই দিতে হলো তাকে। ধন্যবাদ।